স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলে, সাথে আছে আমি শামীম জাহিদ। টমেটো আমদানির উপর শুল্ক কমানোর প্রস্তাব দিয়ে গ্রীষ্মকালীন টমেটো চাষিদের ক্ষতির আশঙ্কা ফেলেছে বলে অনেকেই মনে করছেন। চাষিদের ক্ষতির মুখে ফেলে সরকার কেন এই নীতি নিয়েছে তা বুঝতে পারছেন না বলে অনেক চাষিরাই জানিয়েছেন। বলছেন সরকারি সহযোগিতা পেলে চাষিরাই দেশের চাহিদা মেটাতে সক্ষম। আজ আমরা আলোচনা করব টমেটো আমদানি নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ অ্যাগ্রো বেসড প্রডিউসার অ্যান্ড মার্চেন্ট অ্যাসোসিয়েশনের মহাসচিব কাজী গোলাম আলী এবং কৃষি অর্থনীতিবিদ ডক্টর AHM মনিরুল হক। তবে মূল প্রতিবেদন আমরা আলোচনার আগে দেখে নেব একটি প্রতিবেদন। শীত না গ্রীষ্মেই টমেটোর চাষ হচ্ছে যশোরের বাঘারপাড়া উপজেলার দাঁতপাড়া গ্রামে। অসময়ে হয় বলে দাম পাওয়া যায় ভালো, তাই চাষে আগ্রহ বাড়ছে চাষিদের। এবার ফলন ভালো হলেও তাদের মধ্যে আছে দুশ্চিন্তা। আমাদের এই বাইরের থেকে যে মাল আমদানি করে তার কারণেই আমরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছি। দেশীয় পণ্য উৎপাদনে উৎসাহ দিতে সরকার যেখানে নানা সংরক্ষণের ব্যবস্থা করে, সেখানে টমেটো চাষিদের জন্য উল্টো সমস্যা তৈরি করেছে আমদানি শুল্ক কমানোর সিদ্ধান্ত। এর কোনো মানে বুঝতে পারছে না ব্যবসায়ীরাও। যেভাবে এলসি ঢুকতেছে তাতে আমাদের এই কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছে না, ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা ব্যাপারীরা আমরাও ক্ষতিগ্রস্ত হচ্ছি। স্থানীয় এক কৃষি বিশেষজ্ঞ বলছেন, সরকারি সহায়তা পেলে টমেটোর আমদানি দরকার পড়বে না। তাদের উৎসাহ দিলে চাষিরা যেমন লাভবান হবে, তেমনি সাশ্রয় হবে বৈদেশিক মুদ্রাও। গ্রীষ্মকালীন টমেটো চাষ ইতিমধ্যে শুরু হয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে। গ্রীষ্মকালীন টমেটোর আবাদ যদি উত্তরোত্তর বৃদ্ধি হয়, তাহলে বিদেশ থেকে টমেটো আমদানির আর প্রয়োজন হবে না। কেবল যশোরের বাঘারপাড়া নয়, গ্রীষ্মকালীন টমেটো চাষ বিস্তৃত হচ্ছে গোটা খুলনা অঞ্চলেই। চলতি বছর এই বিভাগের 10 জেলায় ফসলটির আবাদ হয়েছে 5000 হেক্টর জমিতে। রাকিব খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেখলাম প্রতিবেদনটি আমরা। ডক্টর AHM মনিরুল হক, জনাব কাজী গোলাম আলী, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। আপনারা কেমন আছেন? ডক্টর হক, প্রথমে আপনার সাথে আমরা আলোচনা শুরু করতে চাই। প্রতিবেদন দেখানো হয়েছে, বলা হচ্ছে যে বাংলাদেশে যথেষ্ট পরিমাণে কৃষকরা গ্রীষ্মকালে টমেটো চাষ করছেন, আবাদ করছেন। এরপরেও আমদানির উপর শুল্ক হ্রাস করা হয়েছে। এর ফলে অনেকেই বলছেন যে চাষিরা ক্ষতিগ্রস্ত হতে পারে, হবে। আপনার কি মনে হয় এটার সাথে? আপনি একমত? না, আপনার সাথে আমিও কিন্তু প্রতিবেদনটা দেখছিলাম। হ্যাঁ, আসলে মূলত দেখেন, বাংলাদেশে কিন্তু টমেটোটা কিন্তু আসলে শীতকালীন সবজি হিসেবে আমরা সেটাই জানি। এখন গ্রীষ্মকালে হচ্ছে, তাই না? সারা বছর। এবং এটা মানে একটু হরমোন অ্যাপ্লাই করতে হয়, একটু ইনক্লোজার দিতে হয়, একটু স্পেশাল একটু। কিন্তু এই জিনিসটা গত 8 থেকে 10 বছর আগে থেকে শুরু হয়েছে গ্রীষ্মকালীন টমেটোর আবাদ, এবং আস্তে আস্তে কিন্তু এটা জনপ্রিয়তা লাভ করছে, সন্দেহ নাই। কিন্তু এটা এত জনপ্রিয়তা হয়নি যে শীতকালীন যে ফসল হিসেবে টমেটো যেটা উৎপাদন হয় তাকে ছাড়িয়ে গেছে, সেটা কিন্তু না। তার মানে গ্রীষ্মকালীন টমেটো আমরা একটা অফ সিজনে একটা টমেটো পাচ্ছি, এটা কিন্তু বিরাট বিষয়। কিন্তু জিনিসটা হচ্ছে কি, যে আপনি জানেন যে রমজান মাসের ঠিক আগে আমি বাজারে গিয়েছি, যে বাঘাপাড়া যে কথাটা বললাম, আমি কিছুদিন আগে ওখানে গিয়েছিলাম, আমি আমার কর্মসূচির আওতায়। তো ওখানে যে দেখেছি যে জিনিসটা হচ্ছে যে 40 টাকা ছিল কেজি, প্রতি কেজি দাম ছিল 40 টাকা। এখন রমজান মাস শুরু হওয়ার প্রথম সপ্তাহ পরেই দেখা গেল সেটা 80 টাকা কেজি হয়ে গেছে। এটা কিন্তু এখানে কিন্তু চাষির কোনো রকম ইনভলভমেন্ট নাই। আমার বক্তব্য হচ্ছে যে চাষির কিন্তু কোনো ইনভলভমেন্ট নাই এখানে। যারা মধ্যস্বত্বভোগী, যারা সংরক্ষণকারী, তারাই কিন্তু এটার প্রতিবাদ করছে। আসলে তারা যদি বিদেশ থেকে সবজি কম শুল্ক কমিয়ে যারা আমদানি করতে পারে, তাহলে কিন্তু এখানে চাষির কোনো ইনভলভমেন্ট নাই। সারপ্লাস হয় না টমেটো। ধন্যবাদ। আমি আপনাদের ফিরে আসবো। জনাব আলী, আপনাকে জানতে চাচ্ছি, এই যে সরকার এই সিদ্ধান্ত নিল, এর ফলে কি আসলে কোন লজিকের ভিত্তিতে বা কোন চিন্তা করে বিবেচনা এই সিদ্ধান্ত নিল আপনার মনে হয়, এবং আদৌ দরকার আছে কিনা? আসলে ধন্যবাদ আপনাকে। আসলে সরকারের সেই সিদ্ধান্তটা আমার মনে হয় না যে আসলে প্রকৃতপক্ষে
ঠিক হয়েছে। আচ্ছা, আবার আরেক দিক থেকে যদি চিন্তা করি যে আসলে কারা সুবিধাটা পাচ্ছে, কারা পাচ্ছে না। হ্যাঁ, এখন কৃষকরা এখানে কি কৃষকরা কি ভোক্তাদের কথা কি চিন্তা করা হয়নি একবারও? না, ভোক্তাদের কথা কিন্তু এখানে চিন্তা করেই আসলে সরকার ডিসিশনটা নিয়েছে। আবার কৃষকরা মনে করছে যে কৃষকদের ক্ষতি হচ্ছে, আসলে কৃষকদের প্রকৃতপক্ষে ক্ষতি হচ্ছে কিনা, যেমন স্যার যেটা বললেন যে রমজান মাসে 80 টাকা করে কেজি টমেটোর, আসলে কৃষক কি 80 টাকা করে পাচ্ছে? কত টাকা পাচ্ছে কৃষক? এই টাকাটা পাচ্ছে কে? মধ্যস্বত্ব ভোগীরা আসলে কি করছেন, কাদেরকে নিয়ে খেলছেন? এখানে আমি আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে আমি একটা অ্যাসোসিয়েশনের মহাসচিব, বাংলাদেশ এগ্রো বেস প্রোডাক্ট প্রডিউসার মার্চেন্ট অ্যাসোসিয়েশন। আমরা কৃষকদেরকে নিয়ে কাজ করছি, কৃষকদেরকে দেখতে হবে, কৃষকদের কিভাবে ডেভেলপমেন্ট হয় সেটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে। এখন আমি সরকারের প্রতি বিনীতভাবে অনুরোধ করব যে কৃষকরা যাতে গ্রীষ্মকালীন এই টমেটোটা চাষ করতে পারে, এবং এই যতদিন পর্যন্ত এই সিস্টেমটা ডেভেলপ না হবে, যেমন আমি জানি যে বাড়ি 3, 4 অনেকগুলো প্রযুক্তি এসেছে বাংলাদেশে, কিন্তু এগুলো কিন্তু এখনো এস্টাবলিশড হয়নি। আমি অনুরোধ করব ওনাদের মতন বড় বড় কৃষিবিদরা যাতে এই সিস্টেমগুলোকে আরো আপডেট করে গ্রীষ্মকালীন চাষটা যাতে এনশিওর করার পরে সরকারকে আমি অনুরোধ করব যাতে শুল্ক যাতে ধন্যবাদ। আমি আপনাকে ফিরে আসবো ডক্টর হক। আপনাকে জানতে চাচ্ছি যে যেসব ফসল শীতকালীন, সেটা এখন গ্রীষ্মকালেও অনেক ফসল, যেমন টমেটোর কথা বলছি আমরা, সেটা চাষ হচ্ছে, এই সম্ভাবনাটা আসলে কতখানি বাংলাদেশে রয়েছে, সম্ভাবনাটা কতখানি? না, এখন তো আপনি দেখবেন যে আমরা শীতকালীন সবজি নিয়ে সবসময় আমরা আগের থেকে জানতাম, তাই না? এখন প্রতিটা সবজি কিন্তু দেখবেন, বিশেষ করে হাইব্রিড বীজ জাত প্রচলন হওয়ার পর থেকে আচ্ছা সারা বছর কিন্তু আমরা এখন লাউ পাচ্ছি, আমরা করলাও পাচ্ছি, তাই না? আমরা ঢেঁড়স পাচ্ছি, টমেটো পাচ্ছি, বেগুনও পাচ্ছি, মোটামুটি সব সবজি মোটামুটি গ্রীষ্মকালীন পাচ্ছি। এই যে রাউন্ড দ্য ইয়ার যে এই যে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সিগুলো মিট আপ করতেছে, আদারওয়াইজ কিন্তু সারা বছর যদি সবজি চাষ না করা হতো। উনি যেটা বললেন যে নতুন নতুন জাত উদ্ভাবন হয়েছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে, বাড়ি 3, 4, 9, 8, 9, 13 এই জাতীয় যেগুলোর গ্রীষ্মকালীন সবজি, টমেটো, এটার বৈশিষ্ট্যগুলো কি আপনি চিন্তা করতে হবে। এটা কিন্তু উৎপাদন খরচ শীত মৌসুমে যে সবজি টমেটো উৎপাদন হয় তার চেয়ে কিন্তু বেশি, 15 থেকে 20% বেশি, কিন্তু উৎপাদিত পণ্যের যেটা বাজার দর সেটা কিন্তু মোর দেন 60%। কেননা গ্রীষ্মকালীন সবজির, আর আমাদের দেশে যে সমস্যাটা আমি এখানে উল্লেখ করতে চাই সেটা হচ্ছে শেলফ লাইফ, একটা হচ্ছে যে সংরক্ষণ সময়কালটা, মানে কিপিং কোয়ালিটি যে ভ্যারাইটি সবচেয়ে বেশি তারই গুরুত্ব সবচেয়ে বেশি। কেননা এই যে পচনশীল পণ্য, বিশেষ করে সবজি, যদি বেশি দিন আমরা রাখতে, চাষিকে যদি সংরক্ষণের সুযোগ সৃষ্টি করা যায়, সেই জাতীয় প্রযুক্তি তাকে হস্তান্তর করা যায়, তাহলে কিন্তু দেখবেন যে তার ন্যায্য মূল্য নিশ্চিত হচ্ছে। এবং এই জন্য আমরা হাতে কলমে শিখিয়েছি যে পরিপক্ক টমেটো গাছ, সেটা গ্রীষ্মকালীন হোক আর শীতকালীন হোক, আপনি যদি শিকড় সহ জাস্ট পরিপক্ক হওয়ার পূর্ব মুহূর্তে শিকড় সহ উঠিয়ে গাছটাকে যদি একটা খোলা জায়গায়, একটা ঘরের মধ্যে ছাউনি দিয়ে, একটা বাঁশ দিয়ে উল্টা দিকে, মানে টমেটোগুলো নিচে থাকবে, বাতাস চলাচলের যে সুযোগ থাকে, আমি নিজে প্র্যাকটিস করেছি, সেখানে 2 থেকে 2.5 মাস অ্যাজ ইট ইজ সেই টমেটো থাকবে। এটা একটা কিন্তু মানে বিনা খরচে কিন্তু এছাড়াও আপনি টমেটোতে যদি পারার পরেও যদি মানে আপনার সোডিয়াম হাইড্রোক্লোরাইড অথবা ক্যালসিয়াম হাইড্রোক্লোরাইড দিয়ে পানি দিয়ে, মানে ক্লোরিন দিয়ে পানি দিয়ে এটাকে যদি পরিষ্কার করে নেওয়া হয়, উপরের যেগুলো ইনার্ট ম্যাটারগুলো আছে, ফরেন ম্যাটেরিয়ালসগুলো আছে, রোগ যেগুলো আছে, সেগুলো পরিষ্কার হয়ে যাবে। এবং এই টমেটো যদি আপনি ঠান্ডা করে রেখে দেন, এর সংরক্ষণ কাল কিন্তু অনেক বাড়তে পারে। অর্থাৎ সব প্রযুক্তি, উৎপাদন প্রযুক্তি যেমন আমাকে অনুসরণ করতে হবে, অর্থাৎ পানিতে মেশালেই সেটা ফরমালিন না। না না না, এটা ফরমালিন না। আমি এটাই মানে দর্শকদের সুবিধার্থে বলছি যে যেটা আমাদের মধ্যে এক ধরনের পারসেপশন রয়েছে, ভয়ভীতি কাজ করে, সেটাই, সেটা তো সুযোগই নাই। তারপরেও অনেকে মিশাচ্ছে, আমি যদি এখান থেকে স্যার থেকে একটু ফ্লোর নিচ্ছি, এখানে যদি মানে শীতকালীন সময় যখন টমেটোটা প্রচুর পরিমাণে আবাদ হচ্ছে, আপনি যদি একটু খেয়াল করে দেখেন, আপনি যদি শীতকালে কারণ বাজার যান অথবা বড় বড় যে আড়তগুলো আছে যান, সেখানে দেখবেন যে টনে টনে টমেটো হচ্ছে পড়ে আছে, নষ্ট হচ্ছে। কেন পড়ে আছে? এটা কি পচে গেছে? পচে যায়নি। এটা হচ্ছে আমাদের সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের দুর্বলতা। আমরা যে ক্যারি করছি, আমরা যে এই ফুডটা তো খুব
সেনসিটিভ একটা ভেজিটেবল, এটাকে যে ক্যারি করছি আসলে কতটুকু কেয়ারফুলি ক্যারি করতে পারছি। এখন যারা মধ্যসত্ত্ব ভোগী ওনারা কিন্তু এত দিকে তাকাচ্ছে না, কারণ আনছে 10 টাকা করে কিনে। চাষি চাচ্ছে যে চাষি কিভাবে দিবে, চাষির এখন ক্যারিং করার জন্য যে কেসগুলো বা সিস্টেম ডেভেলপ করার দরকার ছিল সেটা কিন্তু গভর্নমেন্ট এনশিওর করছে না কোনোভাবেই। আমার মনে হচ্ছে না যে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে বা অন্যরা যারা গভর্নমেন্টের সাথে জড়িত আছে ওনারা কৃষকদের কাছে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টটা এবং এই জিনিসগুলোকে প্রপার ওয়েতে পৌঁছিয়ে দেওয়ার যে সিস্টেমগুলো আছে এই সিস্টেমগুলো কিন্তু একটা বিশাল গ্যাপ রয়ে গেছে। এখন যদি দেখেন যে কেন এই গ্যাপটা রয়ে গেছে, যারা আড়তদার এরা কিন্তু চেষ্টা করছে না যে আমি পচা আনবো না আমি ভালোভাবে আনবো, যদি ভালোভাবে আনি আর যদি নরমালি নিয়ে আসি অনেক সে ক্যারি করতে পারছে, আর যদি একটু ভালোভাবে আনে কম হচ্ছে, সে এনে আনার পরে কিন্তু 40% নষ্ট হয়ে যাচ্ছে, 40% নষ্ট হয়ে 60% থাকছে। এই যে প্রবলেমটা হচ্ছে এই প্রবলেমটা কে মানে ভোক্তাই কিন্তু আসলে এটা ইয়ে হচ্ছে 80 টাকা কেন দাম হচ্ছে এই কারণে সে 10 টাকা দিয়ে কিনে আনছে কিন্তু সে কিন্তু 15 টাকা বিক্রি করতে পারছে না। ধন্যবাদ জনাব আলী। আমাদের সময় হচ্ছে আসলে বিরতিতে যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবেন। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মধ্যে ছেলে। আজ আমরা আলোচনা করছি টমেটো আমদানি নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন কৃষি অর্থনীতি ডক্টর AHM মনিরুল হক এবং বাংলাদেশ অ্যাগ্রো বেসড প্রোডাক্ট প্রডিউসার অ্যান্ড মার্চেন্ট অ্যাসোসিয়েশনের মহাসচিব কাজী গোলাম আলী। জনাব আলী এবং জনাব হক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরেকবার। ডক্টর হক, আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা বিরতিতে যাওয়ার আগে কথা বলছিলাম, যেখানে বলছিলাম যে বাংলাদেশের সাপ্লাই চেনে বিশেষত পেরিশেবল আইটেম বা যেগুলো পচনশীল পণ্য তার সাপ্লাই চেনে একটা বড় ধরনের সমস্যা রয়েছে। সমস্যা হচ্ছে সেখানে আধুনিক কোনো ব্যবস্থা আমরা মেনটেন করছি না। এটা কি আসলে সম্ভব কিনা আসলে, এবং এখানে আসলে কিভাবে প্রাইভেট সেক্টরকে আসলে এখানে সম্পৃক্ত করা সম্ভব? ধন্যবাদ, আপনার কথাটা খুব সুন্দর, আসলে বাস্তবধর্মী কথা। একটু আগে ভাই বলছিলেন যে এই সাপ্লাই চেনের যে সব পয়েন্টগুলো রয়ে গেছে সেখানে যদি ওভার এক্সপেন্ডিচার হয়ে যায় সেইটা বহন করতে হয় ভোক্তাকে এবং ইনিশিয়ালি উৎপাদককে। রাইট, উৎপাদকে বহন করতে হয় আর আমার ভোক্তা। কেননা উনি বলছিলেন যে টমেটো 10 টাকা করে কেজি কিনা হয়েছে উৎপাদন এলাকা থেকে, ফার্ম গেট থেকে, সেটা যখন পরিবহন করে যখন এন্ড ইউজারের কাছে নিয়ে আসা হচ্ছে তখন দেখা যাচ্ছে এর মধ্যে অনেক কিছু লস হয়েছে, পোস্ট হারভেস্ট লস যেটা বলি বা মার্কেটিং লস যেটাই বলেন না কেন, তাতে কিন্তু তার যে নেট যে টমেটোটা থাকবে তার উপরেও কিন্তু তার রেটটা ফিক্স আপ হবে, পরিষ্কার কথা, এবং সেটা বর্তাবে কার উপরে? ভোক্তাদের উপরে। তো এখান থেকে উত্তরণের অনেকগুলো রাস্তা রয়ে গেছে। যেমন ধরেন যারা পরিবহন করছে, আমরা একটা স্টাডি করেছিলাম যে উৎপাদকের কাছ থেকে ভোক্তা পর্যন্ত এই যে সাপ্লাই চেনের যে সব পয়েন্টগুলো রয়ে গেছে সে কোন কোন জায়গায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা। তো আমরা স্টাডিতে পেয়েছিলাম যে উৎপাদক যিনি উৎপাদন করছেন কৃষক ভাই, তার কাছে টমেটোর কথা বলছি, কিন্তু টমেটোতে তার দেখা যাচ্ছে যে 4.2% তার পোস্ট হারভেস্ট লস হচ্ছে। তার নলেজ গ্যাপের জন্য হতে পারে, ইনএবিলিটির জন্য হতে পারে, লজিস্টিক সাপোর্টের শর্টেজের জন্য হতে পারে, মডার্ন ইকুইপমেন্টস তার না থাকার জন্য সে প্রপারলি হারভেস্ট করতে পারে, এরকম অনেকগুলো কারণ রয়েছে। তারপরে যিনি সংগ্রহ করছেন তিনার কাছে দেখা গেছে যে 5.2% তার কাছে লস, প্রোডাক্ট লস হচ্ছে কিন্তু। আচ্ছা, এরপরে যিনি ট্রান্সপোর্ট করতেছেন, পরিবহন করছেন, তিনি কিন্তু টমেটো যে একটা পেরিশেবল কমোডিটি, এর জন্য পরিবহনের যে একটা অত্যন্ত এক্সট্রা কেয়ার নেওয়া দরকার সেটা কিন্তু উনি নিচ্ছেন না। 5 টনের ট্রাকে 12 টন নিচ্ছেন। প্লাস যে জিনিসটা সবচেয়ে মারাত্মক সেটা হচ্ছে যে উনি ক্যারিং করছেন, মনে করছে যে ট্রাকে রড, বালু, সিমেন্ট যাচ্ছে, মানে এই যে ক্যারিং এর একটা আনইভেন রাস্তা হলো যেখানে আস্তে চালাতে হবে, এবং নিচে টমেটোগুলো যে রেসপিরেশন বেশি হওয়াতে তার ওয়েট লস হচ্ছে এবং চাপে পড়ে ক্ষতি হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু সে চিন্তা করছে না। ধন্যবাদ জনাব আলী। আপনাদের যে অ্যাসোসিয়েশন রয়েছে অ্যাগ্রো বেসড প্রোডিউসার্স এবং আপনাদের যারা মার্চেন্ট যারা অ্যাসোসিয়েশন রয়েছেন, আপনাদের সমিতির পক্ষ থেকে আসলে আপনাদের কোনো উদ্যোগ আছে? ধন্যবাদ। আসলে আমাদের উদ্যোগ আছে, আমরা কাজ করছি। বাপমা অনেক বড় একটা অ্যাসোসিয়েশন, আমাদের বাংলাদেশে 112টা সদস্য আছে, প্রতিষ্ঠান সদস্য আছে। এটা হচ্ছে আমাদের এক্সিকিউটিভ সদস্য। এর ভিতরে অন্যতম একজন সদস্য হচ্ছে যে আভার ডেভেলপমেন্ট সোসাইটি নামে অনেক বড় একটা প্রতিষ্ঠান আছে, এটা এনজিও কাজ করছে।
রিনিউয়েবল সেক্টরে এরা কাজ করছে। এরা আবার ডেভেলপমেন্ট সোসাইটি রিসেন্টলি একটা প্রজেক্ট হাতে নিয়েছে, যেটা হচ্ছে যে সাপ্লাই চেইন, ভ্যালু চেইন এবং কুল চেইন, স্যার যেগুলো বলছিলেন, আমি যেটা আগেও বলছিলাম, যে আমরা কিছু কাজ করছি, কিছু ট্রেনিং এর ব্যবস্থা করছি। বাংলাদেশ ইনিসপিয়ার ডেভেলপিং এসএমই নামক একটা প্রজেক্ট ইউরোপীয় ইউনিয়ন এবং মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রি এখানে যৌথভাবে আমাদেরকে অর্থায়ন করেছে। তা আবার ডেভেলপমেন্ট সোসাইটি এবং বাপমা দুইটা প্রতিষ্ঠান মিলে এই প্রজেক্টটাকে ইমপ্লিমেন্টেশন করছে। আমরা কিছু ট্রেনিং এর ব্যবস্থা করছি। আমার কথাটা হচ্ছে, আমরা যে ট্রেনিং গুলো করছি আমাদের ভিতরে আসলে কতটুকু সমন্বয় আছে। গভর্নমেন্ট কাজ করছে, অনেক এনজিও কাজ করছে, অনেক প্রতিষ্ঠান কাজ করছে, আমাদের ভিতরে আদৌ কি কোনো সমন্বয় আছে? আমি কি স্যারকে চিনি? ডক্টর হক, আপনার কি মনে হয় যে আসলে এই সমন্বয়গুলো হচ্ছে কিনা? ওনার সাথে সম্পূর্ণ একমত। কারণ আমাদের দেশে তো অনেক অ্যাকুয়েট প্রবলেম আছে, মেজর প্রবলেম আছে। সেগুলোকে আইডেন্টিফাই করে দেখা যাচ্ছে যে সরকারি প্রতিষ্ঠান কাজ করছে একই বিষয়ে, বেসরকারি প্রতিষ্ঠান কাজ করছে, এনজিও কাজ করছে, বিদেশি সাহায্যপুষ্ট সংস্থাগুলো কাজ করছে। কিন্তু যেখানে কাজ করছে দেখা যাচ্ছে যে একটা কাজে সবাই ঝাঁপিয়ে পড়েছে, আর যেগুলা সবচেয়ে টপ প্রায়োরিটি হওয়া উচিত সেগুলো হয়তো সেগুলো আমার নজরটা। আমার এখানে আরেকটু কথা আছে যে এখানে কৃষকদের কথা আমরা এমন ভাবে বলছি যে সরকার হয়তো কৃষকদেরকে মানে কৃষকদের দিকে তাকাচ্ছে না। কৃষকদেরকে নিয়ে আমরা এত টেনশনে পড়ে গেছি, এত বেশি ভাবছি, এটা আপনার এই প্রতিষ্ঠানে কিন্তু আমরা খুব বেশি ভাবছি। এখন কথা বলতে যে আপনি মাঠে আসেন, স্যারকে আমি অনুরোধ করব, স্যার আমি পার্সোনালি কতটুকু কৃষকের জন্য মাঠে যেয়ে ভাবছি, এই ভাবনাটা কিন্তু আমাদের এই 16 কোটি মানুষ যদি বলি, 16 কোটি মানুষের ভিতরে সেই ভাবনাটা আসতে হবে, সেই ভাবনাটা সরকারের ভিতরে আসতে হবে, এবং আমরা মুখে যা বলি তার থেকে একটু করে দেখাতে হবে। আমরা শুধু মুখেই বলছি। প্লিজ আমার রিকোয়েস্ট আছে আমরা সবাই মিলে। ডক্টর হক, আপনি বলছিলেন কিছু ট্র্যাডিশনাল সনাতনী পদ্ধতির কথা বলছেন, যে পদ্ধতির মাধ্যমে টমেটোর মতো কৃষি পণ্য সংরক্ষণ করা যায় দীর্ঘদিন। এই জাতীয় যে বিষয়গুলো, সেগুলো নিয়ে কি আসলে যথেষ্ট কৃষকদের মাঝে আছে, ক্যাম্পেইন আছে, বা তারা জানে কিনা যথেষ্ট? হ্যাঁ, তারা তো কিছু হাতে কলমে, বললাম না কিছুক্ষণ আগে যে বিভিন্ন প্রতিষ্ঠান প্রশিক্ষণের মাধ্যমে তাদের হাতে কলমে প্রশিক্ষণ দিচ্ছে। আমি যে কথাটা বলতে চাচ্ছি যে কৃষককে যদি সত্যি সাহায্য করছে, উনি বললেন যে আমরা কৃষককে সহায়তা প্রদান করছি, আমি মনে করি এই মুহূর্তে যদি বিপণন কার্যক্রমে সহায়তা করতে হয় কৃষককে, প্লাস্টিক ক্রেটস দিয়ে তাদেরকে যাতে প্রপারলি প্যালেটেশনটা হয়। আর দ্বিতীয় যে জিনিসটা সবচেয়ে গুরুত্ব আমি দিতে চাই সেটা হচ্ছে যে টমেটো একটা সোলানেসি ফ্যামিলির অন্তর্ভুক্ত একটা সবজি, এর প্রচুর কিন্তু রোগ বালাইয়ের সম্ভাবনা রয়ে গেছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কি, আজকে দেখেন বাংলাদেশে মাটির যে জৈব উপাদান, যেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হচ্ছে 5% থাকতে হবে, সেখানে বাংলাদেশে অ্যাভারেজ হচ্ছে বিলো 1%। এটাকে ওভারকাম না করতে পারলে কোনো সবজি অর্গানিক এগ্রিকালচারে যদি আমরা ছাপিয়ে না, এই বিষয়ে আমাদেরকে সচেতনতা তৈরি করতে হবে। ডক্টর হক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনাব আলী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সময় স্বল্পতার জন্য আজকে আমাদেরকে এখানেই শেষ করতে হচ্ছে। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মন্তব্য। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবারও।